আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হচ্ছে পরিপাক ও শোষণ নিয়ে। এটা হচ্ছে আমাদের জুওলজি বইয়ের ৩ নম্বর চ্যাপ্টার। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যদি আমাকে বলা হয় বা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, স্যার আমাদের জুওলজি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা চ্যাপ্টার নাম বলুন, তার মধ্যে একটা হচ্ছে এই পরিপাক ও শোষণ চ্যাপ্টার। ঠিক আছে? আর আজকে আমরা সেই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এবং এটা বিশাল একটা চ্যাপ্টার। ৯, ১০, ১২টার মতো লেকচার লেগে লেগে যেতেও পারে। সেজন্য আসলে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। অন্যান্য জায়গায় ৪, ৬, ৭টা লেকচার দিলে যে সকল দায় শেষ করা যায়, সেই জায়গায় আমি ১০ থেকে ১২টা লেকচার হতে পারি এবং এটা আমাদের মানব জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। এই যে আমরা খাবার দাবার খাই, এ নিয়ে আজকে আলোচনা শুরু করি। আজকে আলোচনা হচ্ছে পরিপাক এবং শোষণ নিয়ে। এরকম কথা হচ্ছে, স্যার পরিপাক বা শোষণ এটা কি? স্যার এটা আসলে অ্যাকচুয়াল পরিপাকটা কি, শোষণ কি স্যার, একটু যদি আমাদের ভাষায় বলতেন। যদি এরকম বলি, আমরা যে ধরো আমরা যে চিপস খাই, চিপস যে মুখে নেই, নেওয়ার পর কি করি? করে গিলে ফেলি, মানে গলা কলম করে ফেলি না, আমি কি করি? একটু চিবাই, তাই না? তারপর না ভিতরে যায়। কারোর সময় হয় না যে এই ২-৩ বেশি খাওয়ার জন্য বেশি ৩-৪টা ফ্রেন্ড বসে এই চানাচুর খাচ্ছে। তো দেখবেন একটু চালাক যে বন্ধু, সে কি করে একটু বেশি করে নিয়ে মুখে নিয়ে ২-৩ চিবা মাইরাই গিলা ফেলে। কেন? বেশি খাওয়ার উদ্দেশ্যে। সে কিন্তু ভালো করে এটা মুখে কিন্তু ওই যে চিবায় নাই, কিন্তু ভিতর মানে দিয়ে দিছে। এই যে এখানে ২টা কাজ হলো। অনেকে মুখের ভিতর ভালো করে চিবিয়ে চিবিয়ে পাউডারের মতো করে তারপর গলাৎকরণ করে, মানে গিলে ফেলে। আর অনেকে করে অর্ধেক চাবায়ে ভিতর দিয়ে দেয়, তাই না? তাহলে এই যেটা কাজ করে, আমরা যে মুখ দিয়ে যে খাইলাম বা যে মুখের ভিতরে যে চাবাইলাম, এটাকে বলে পরিপাক। আর শোষণ মানে হচ্ছে, ধরো ওই যে আমরা অর্ধেক যে খেয়ে ভিতরে গেল, ধরো জালমুড়িটা ভিতরে অর্ধেক গ্রু করে ভিতরে চলে গেল। এ যাওয়ার পরে কি ভিতরে কি এটা এভাবেই থাকে? না, এটা এখানে কি আর বিভিন্ন এনজাইম, বিভিন্ন ধরনের হরমোনের প্রক্রিয়ার মাধ্যমে, হরমোনের স্বাভাবিক কার্যক্রমের বা প্রক্রিয়ার মাধ্যমে সেটা বিভিন্ন প্রকারের এই শোষণ করে এখান থেকে কিছু এনজাইম বের হয় বা আমাদের বডিতে যা যা লাগে সে সকল প্রয়োজনীয় জিনিসগুলো নেই এবং কিভাবে সেটা শোষণ করে। সেজন্য ভিতরের যে কাহিনী ঘটে আমাদের পেটের ভিতরে, সেগুলোকে আমরা বলি শোষণ প্রক্রিয়া। আর মুখ থেকে পেট পর্যন্ত যাতায়াতের যে মাধ্যম, সেগুলো পরিপাক। ওকে, আচ্ছা, আরো ডিটেলস আমরা জানবো আসলে পরিপাক কি, শোষণ কি। যেহেতু এখানে পরিপাক একটা পার্ট, শোষণ একটা পার্ট, আমরা আজকে শুরু করবো পরিপাক অংশটা, আমরা ধীরে ধীরে শেষ করবো শোষণ পর্যন্ত গিয়ে। এখন কথা হচ্ছে, স্যার পরিপাকের ইংলিশ কি? পরিপাকের ইংলিশ হচ্ছে ডাইজেশন। ঠিক আছে? আর শোষণ ইংলিশ হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কি হলো? ডাইজেশন এর অ্যাবজর্পশন। এটা হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 1। আজকে আমরা পড়বো মেইনলি পরিপাক। আমরা আজকে পড়বো মেইনলি পরিপাক। ও স্যার, এ কি শুরু করলাম স্যার? এই রোজা রমজান মাসে এই পরিপাক শুরু করলাম, খাবার দাবারের বিষয়। স্যার আপনি আসলে ভালোই ভালো। আচ্ছা, কি করবেন না, আমরা যেহেতু সামনে পরীক্ষা, আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আজকে পরিপাক নিয়ে আলোচনা করি। সবাই রেডি আছে তো? ঠিক আছে, খাতা কলম নিয়ে রেডি থেকো, আজকে বিশাল আলোচনা হবে। ওকে। আচ্ছা, পরিপাক নিয়ে যে তোমরা কথা বললাম, পরিপাকের ক্ষেত্রে শুরুতে কি লাগবে? আমরা যখন পরিপাক করব বা পরিপাক নিয়ে আলোচনা করতে কি কি লাগে, যেমন পরিপাক মানে কি, মানে আমাদের খাবার দাবার, বুঝতে না? তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের খাবারের মধ্যে কি কি আছে বা খাদ্য, আসলে খাদ্য নিয়ে আলোচনা করতে হবে, তাই না? পরিপাক আলোচনা করতে হলে অবশ্যই আমাদের খাদ্য জানতে হবে। খাদ্য স্যার অ্যাকচুয়ালি কত ধরনের হতে পারে, কি কি ধরনের খাদ্য হয়, খাদ্যের মধ্যে কোন ধরনের ভেরিয়েন্ট আছে কিনা। পৃথিবীতে যত রকমের খাদ্য আছে, সবগুলা খাদ্যকে প্রধান 6টি ভাগে ভাগ করা যায়। প্রধান কয়টা ভাগে ভাগ করা যায়? 6টা ভাগে ভাগ করা যায়। এই 6টা ভাগকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে খাদ্য উপাদান। কি বললাম? একটি খাদ্য, এটা হচ্ছে খাদ্য উপাদান। ওকে, আমরা শুরু করি। আহ, এটা হচ্ছে খাদ্য উপাদান বললে ভুল হবে। একটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে খাদ্য উপাদান। এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে খাদ্য উপাদান। কি বললাম? একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে খাদ্য উপাদান। খাদ্য উপাদান। খুব সহজ ভাষায় যদি বলি, খাদ্য হচ্ছে মেইনলি 6টা। কি কি স্যার? এই যে শর্করা, আমিষ, চর্বি, পানি, ভিটামিন, খনিজ লবণ। তাহলে কি কি পাইলাম? শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ, চর্বি বা ফ্যাট, পানি ওয়াটার, ভিটামিন, খনিজ লবণ বা মিনারেল সল্ট। ওকে, এই 6টা হচ্ছে পৃথিবীতে যত ধরনের খাবার আছে, এই 6টা ঘুরে ফিরে, এই পৃথিবীতে যত রকমের খাবার আছে ঘুরে ফিরে কিন্তু এই 6টার মধ্যেই পড়ে। সেজন্য আমরা বলি মানে খাদ্যের উপাদান মেইনলি হচ্ছে 6টা। কি কি? শর্করা, আমিষ, চর্বি, পানি, ভিটামিন এবং খনিজ লবণ। এই 6টার মধ্যে যে এই যে প্রথম 3টা আছে না, এই যে প্রথম 3টা হচ্ছে প্রধান খাদ্যের উপাদানের মধ্যে প্রধান। আর এই যে এই 3টা হচ্ছে খাদ্য উপাদান, মানে খাদ্যের সাথে
পাওয়া যায়। ওকে, এবার আসো স্যার এগুলোর মধ্যে আচ্ছা বলো তো, ধরো আলু হচ্ছে একটা শর্করা বা আমিষ, তাই না? বা আলু বা আম এই জাতীয় যে জিনিসগুলা, সেগুলো কি, এগুলো হয় শর্করা, আমিষ বা চর্বি জাতীয়, তাই না? তো এই জিনিসগুলো যখন আমরা খেতে চাই, ফার্স্টে কি করতে হয়, মুখ দিয়ে ভালো করে চিবাইতে হয়, তারপর না আমরা গোলাত্তম করে পেটের ভিতর দিই, তাই না? তার মানে ওই জিনিসগুলো খুবই জটিল থাকে, আমাদেরকে ফার্স্টে এটাকে সরল করতে হয়, তারপর দেহের ভিতর দিতে হয়, তাই না? আবার ধরো যদি আমরা বলি যে পানি, পানি কি মুখে নেওয়ার পর এরকম করে চিবাইতে হয় না, কারণ পানি আমাদের মুখে দেওয়া মাত্রই টাস করে গিলে ফেলি, তাই না? আবার আসো ভিটামিন, ভিটামিন তো টাস করে খেয়ে ফেলি। খনিজ লবণ, লবণ কি কেউ দাঁতের নিচে ফেলাই দিয়ে এরকম করে না, করে না কেন? কারণ এগুলো ডির চলছে, তার মানে এগুলো সরাসরি আমরা গ্রহণ করি, এগুলো সরল, মানে এগুলো সরল আকারে থাকে, আমরা জাস্ট ঠিক গলাত গ্রহণ করি। তাহলে আমরা বলতে পারি যে এই যে তিনটা আছে শর্করা, আমিষ, চর্বি, এগুলো তো জটিল রূপ, এগুলো কি জটিল রূপ। এই জটিল রূপকে ফার্স্টে কি করতে হয়, জটিল থেকে সরল আকারে ধারণ করতে হয়, তারপর আমরা সেটা পরিপাক করতে হয়। তার মানে বোঝা গেল শর্করা, আমিষ, চর্বি এগুলোকে আমাদের পরিপাকের প্রয়োজন, আমাদেরকে পরিপাক করে তারপর গ্রহণ করতে হয়, তাই না? আবার আসো এই যে তিনটা, যে পানি, ভিটামিন, খনিজ, এগুলো হচ্ছে সরল, সবগুলো সরল, এগুলো হচ্ছে সরল রূপ, সেজন্য আমরা বলছি এটা পরিপাকের প্রয়োজন নেই, টাস করে আমরা মুখে দিব আর ভিতর চলে যাবে। এগুলো শোষণ হয় বা পরিপাক হয় না। তাহলে আমরা বুঝলাম খাদ্য উপাদান 6টা, তার মধ্যে 3টা হচ্ছে প্রধান, শর্করা, আমিষ, চর্বি, এবং খাদ্য উপাদান হচ্ছে 3টা, পানি, ভিটামিন, খনিজ লবণ। ওকে, এই 3টা হচ্ছে জটিল রূপ, সেগুলোকে আমরা ফার্স্টে সরল করি, তারপর আমরা পরিপাক, পরিপাকের মাধ্যমে মানে পরিপাকের প্রয়োজনে তারপর আমরা গ্রহণ করি। আর খাদ্য উপাদান এই 3টা হচ্ছে সরল, সরল রূপ থাকার কারণে আমাদের পরিপাকের প্রয়োজন হয় না, আমরা সরাসরি দেহের মধ্যে গৃহীত হয়ে যায়। এবার আসো স্যার পরিপাক কি, কাকে বলে, কত প্রকার, কি কি এটা উদাহরণ সহ ব্যাখ্যা দিন। আজকে আমি পরিপাকের একটা সংজ্ঞা দিচ্ছি আপনাদেরকে। এটা পরিপাকের 40 জেনারেশন উত্তর করে ফেলছি, তার 14 গোষ্ঠী একসাথে দিচ্ছি। পৃথিবীতে যত বই আছে পরিপাক সম্পর্কে, সব কয়টা থেকে একটু একটু করে একেবারে আপ টু বটম লম্বা একটা পরিপাক এই সংজ্ঞা দিচ্ছি, ঠিক আছে? আপনি চাইলে এটাকে ছোট করেও লিখতে পারেন, বাট আমরা সবসময় শিখবো একটু অ্যাডভান্স লেভেলে, যাতে কেউ আমাদেরকে প্রশ্ন করে আটকাতে না পারে। কেন আমাকে সে প্রশ্ন করে আটকাবে, হ্যাঁ? তাই না? ওকে, আসো পরিপাক কি বলছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ব্যঙ্গে দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে ইতিহাস বলে। ইতিহাস মানে কি স্যার? পরিপাক বলে। আচ্ছা দেখবেন কয়টা কথা আছে। নাম্বার 1, এই যেটা জৈব রাসায়নিক, ওকে, জটিল খাদ্যবস্তু, এই যে আরেকটা জটিল খাদ্যবস্তু, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। বিভিন্ন হরমোনের প্রভাব, কি স্যার? হরমোনের প্রভাবে, এটা কত নাম্বার? 3 নাম্বার। এনজাইমের সহযোগিতায়, এটা কত নাম্বার? 4 নাম্বার। ব্যঙ্গে দ্রবণীয়, সরল ও তরল, দ্রবণীয়, সরল এবং তরল, এই দুইটা মিলে আরেকটা শব্দ, 5 নাম্বার। এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে, গ্রহণীয় ক্ষুদ্র অণুতে, তাহলে বোঝা গেল গ্রহণীয় ক্ষুদ্র অণুতে, এটা আরেকটা ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ওয়ার্ড। দেখো চিন্তা করো, একটা সংজ্ঞার মধ্যে প্রায় 5টা কিওয়ার্ড আছে, তার মানে বুঝতে হবে এই সংজ্ঞাটা খুবই স্ট্রং, খুবই বোঝার বিষয়, তারা। আচ্ছা একটা একটা আমরা আলোচনা করব। এই জৈব রাসায়নিক, স্যার জৈব রাসায়নিক মানে কি? যেখানে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে কাজ করা হয়। আমরা ওই যে আমাদের প্রশ্ন পড়ছি আমরা এসএসসি লেভেলে, যে অর্গানিক ল্যাবরেটরি কোনটিকে বলা হয়, যকৃতকে। জৈব রাসায়নিক বলা হয় কোনটিকে? আমাদের দেহের মধ্যে জৈব রাসায়নিক কোনটিকে বলা হয়? যকৃতকে। তার মানে আমাদের দেহের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল জিনিস যে কাজ করে, এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা জটিল খাদ্যবস্তু। এই যে আমরা বিভিন্ন ধরনের, মাঝে মধ্যে আমরা হাড়, মানে মুরগের হাড় পর্যন্ত আমরা চিবিয়ে ভেঙ্গে বা এই বিভিন্ন ধরনের চকলেট আমরা কি করি, ভেঙ্গে তারপর টুকরো টুকরো রেখে না, তাহলে জটিল খাদ্যবস্তুকে আমরা কি করি, সরল, মানে সরল করে ফেলি, যারা বিভিন্ন হরমোনের প্রভাবে এনজাইম বলি। ও স্যার আমরা, আচ্ছা আচ্ছা এটা একটু মনে করো তো, আমরা যখন মাঝে মধ্যে একটা চকলেট ধরো মুখের মধ্যে দিলাম, তোমার ইচ্ছা হচ্ছে না খাওয়ার জন্য, তুমি মুখের তো এরকম রাইখা দিলাম, কিছুক্ষণ পর কি হয়, চকলেটটা অটোমেটিকলি গলে যায়। আবার হাত দিলে দেখা যায় চকলেটটা গরম হয়ে আছে। কেন স্যার, কেন হয়? আমাদের মুখের ভিতর কিছু বা আমাদের টোটাল বডির ভিতর অনেক রকমের এনজাইম আছে, যে এনজাইমগুলো আমাদের এই খাবারের ক্ষেত্রে কাজ করে। যেমন এই যে আমরা যখন চকলেটটা দিলাম, আপনি কিন্তু
করে কিন্তু খাচ্ছেন না, কিন্তু অটোমেটিকলি সেটা গলে গেল এবং এটা দিয়ে রস বেরোলো। কেন? ওই এনজাইমটা কাজ করে। যেমন আমাদের মুখের মধ্যে এনজাইম আছে টায়ালিন নামক এবং মল্টেজ নামক দুইটা এনজাইম আছে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে এই অধ্যায়ে ডিটেলস পড়বো। আপাতত এতটুকু মনে রাখো, আমাদের মুখের মধ্যে টায়ালিন এনজাইম আছে, যে এনজাইমটা কি করে চকলেট বা বিভিন্ন খাবারকে নরম করে ফেলে বা এটা থেকে রস বের করে আসে। তাহলে এটা যে এনজাইম, এনজাইমের সহায়তায় কি করে বের করে ফেলে। আবার আসে হরমোনি পাবে, মাঝে মধ্যে মনে হয় স্যার চকলেট খাইতে খাইতে ভিতরে চলে যায়, তাই না? এটা যাওয়ার পর স্যার ভিতরে গিয়ে স্যার এরকম থাকে নাকি স্যার? থাকলে তো স্যার আমরা ওয়াশরুমে তো দেখি না স্যার বের হতে। ভিতরে যাওয়ার পর আমাদের দেহে অনেক ধরনের হরমোন আছে, বিভিন্ন রকমের অনেকগুলো আছে, বিভিন্ন হরমোন সেটার উপর ক্রিয়া করে সেটাকে ভেঙে ফেলে টুকরো টুকরো করে ফেলে। টুকরো টুকরো করে কি করে স্যার? এই টুকরো টুকরো করে এই যে কি বলছি, হরমোনের প্রভাবে এনজাইমের সহযোগিতায় ভেঙে দ্রবণীয় মানে পানির মতো সরল এবং তরল করে। আচ্ছা ধরেন আপনি যখন কিছু খাবার খেলেন, সেটা ধরো বা মাঝে মধ্যে মাংস, আপনি গরুর মাংস চিবাতে চিবাতে সেটা ভাঙতে পারতেছেন, আপনি গিলে ফেললেন, যাওয়ার পর ভিতরে যাওয়ার পরে কি এরকমই থাকে না? এটা কি আমাদের মানে আমরা একটু ডিটেলস পড়বো, আমাদের পেটের ভিতর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সরল হয় এবং তরল হয়। সরল মানে কি একেবারে ছোট ছোট বা স্বাভাবিক হয়, তরল মানে পানির মতো হয়। কেন? আমাদের দেহ কিন্তু ওই বড় বড় জিনিস গ্রহণ করতে পারে, এখানে তরল না, তরল থেকে আরো একটু বেশি করতে পারে। যেমন সরল তরল এবং দেহকোষীয় গ্রহণীয় অণুতে, মানে সরল এবং তরল করে কিসের জন্য? সেজন্য কারণ হচ্ছে যেটা আমাদের দেহের ভিতর গেল সেটা আমরা যখন বের করে দিব ওয়াশরুমের মাধ্যমে, বুঝতে পারছো? তো সেটা সরল এবং তরল হতে হবে, তাই না? এটা তো আর বড় বড় চাক্কা চাক্কা পাপ বা বড় বড় গুটা কাটা থাকলে তো আর বেরোবে না। সে সরল এবং তরল করে, সরল এবং তরল করলেই যে আমরা খেতে পারবো এমন কিন্তু কথা না। সেজন্য এটা কি আমাদের বডির জন্য যেটা লাগে, আচ্ছা আমাদের বডি কি এরকম ডিরেক্ট মাংস নেই, কলা নেই, দুধ নেই, পানি নেই না? আমাদের বডিটা রক্তের মাধ্যমে পুরো বডিতে সেটা শক্তি মানে প্রচার করে। সেজন্য আমাদের বডিতে যেহেতু রক্তের মাধ্যমে যায়, তার মানে রক্ততে এমন কিছু জিনিস যেতে হবে যেটা রক্ত পরিবহন করতে পারবে, ক্যারি করতে পারবে। সেজন্য আমরা যাই খাই না কেন, সেটা দিন শেষে পেটে যাওয়ার পর সেটা গ্লুকোজে রূপান্তর হয়। আর গ্লুকোজ যখন একটু বেশি হয়ে যায় তখন তার গ্লাইকোজেনে মানে যে কনভার্ট হয়ে থাকে। স্যার বুঝি না, আচ্ছা ঠিক আছে বা কিছুই বোঝার দরকার নাই, এতটুকু তুই মাথায় রাখ যে আমরা যখন খাবারটা খাই, খাবারটা তরল এবং সরল করে যাতে আমরা সেটা বর্জ্যাকারে নিষ্কাশন করতে পারি। এবং শুধু তরল এবং এই সরল এবং তরল করলে হবে না, ওইখান থেকে কিছু অংশ আমাদেরকে অণুতে রূপান্তর করতে হবে, যেটা আমাদের ব্লাড ক্যারি করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? যেটা সরল এবং তরল করে দেহ থেকে বের করার জন্য এবং দেহকোষে আমাদের দেহটা সেটা গ্রহণ করার জন্য ক্ষুদ্র অণুতে অণু পরমাণু আছে না, পরমাণুর থেকে আরো ছোট অণু, তাই না? এই অণুতে পরিণত হয় এবং তাকে আমরা বলি পরিপাক। মানে কিছুই বুঝলে এক কথায় যদি আমরা বলি স্যার এক সংজ্ঞা এতক্ষণ, হ্যাঁ স্যার এই সংজ্ঞার ভিতরে আমরা অনেক কিছু বলে ফেলছি। যেমন আমরা বললাম যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানে কেমিক্যালের মাধ্যমে মানে কেমিক্যালের মাধ্যমে জটিল খাদ্যবস্তু, বিভিন্ন ধরনের জটিল, ঠিক আছে, কঠিন খাদ্যবস্তু আমরা বিভিন্ন পেটের হরমোন হোক আর মুখের হরমোন হোক আর পেটের এনজাইম হোক, আবার আমাদের দেহের হরমোন এবং এনজাইম এই দুইটার সহযোগিতায় আমরা ব্যঙ্গে যে জটিল খাবারটা খেলাম সেটা ব্যঙ্গে গিয়ে দ্রবণীয় মানে পানির মতো সরল এবং তরল হইলো, যেটা আমাদের সহজে বর্জ্য নিষ্কাশন করতে পারবে। সেজন্য এবং ওই সরল এবং তরলের কাছ থেকে আমরা আমাদের দেহের শক্তির জন্য আমরা গ্রহণীয় মানে আপনি যদি বিষ খান, আমাদের দেহ কিন্তু সহজে বিষ নিতে চায় না। আমাদের দেহের ভিতর বিভিন্ন অ্যান্টিবডি আছে, পাহারাদার আছে, ওরা টুমুস 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 করে যখন ওরা ক্লান্ত হয়ে যায় তখনই আমাদের দেহে কিন্তু বিষটা প্রবেশ করে, তারা কিন্তু পারে না। যেগুলা গ্রহণীয় সেগুলো আমাদের দেহ গ্রহণ করে কিভাবে? ক্ষুদ্র অণুতে মানে একের অণুর মতো করে গ্রহণ করে পরিণত হয়, সেটাকে আমরা বলছি পরিপাক। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমরা পরিপাকের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। তাহলে আপনারা সুন্দর করে পরীক্ষায় লিখবেন এই সংজ্ঞা, স্যার দেখার পর যে স্যার দেখুক স্যার খুব খুশি হয়ে যাবে। এবং যদি সম্ভব হয় এরকম ক নাম্বার যে প্রশ্ন আসে পরীক্ষা হলে প্রথম দিকের খাতা শুরুতে লিখে ফেললাম, তাহলে স্যার এটা দেখেই বুঝতে পারবে ওই স্টুডেন্ট হয়তো একটু মা, কারণ এত সুন্দর করে একটা সংজ্ঞা লিখতে পারছে, তার মানে তার পুরো পেপারটা অন্যরকম, টাচ করে বাইরে দিয়ে মার্ক দিয়ে চলে যায়। কি কেমন দিলাম না? তার মানে এই না তুমি এরকম করে না, সুন্দর করে লিখো। আপনার যখনই পরিপাকের সংজ্ঞা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহযোগিতায় ব্যঙ্গে দ্রবণীয় সরল এবং তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে আমরা ইতিহাস বলি মানে পরিপাক বলি। বুঝা গেছে? এখন প্রশ্ন হতে পারে স্যার এই পরিপাক তো বুঝলাম স্যার, তাহলে আমরা দেহের মধ্যে কেমনে কি হয়? আচ্ছা মনে রাখবা
আমরা আছে কি পড়বো, আমরা পড়তেছি পরিপাক, তাই না? এই যে পরিপাক তন্ত্র, যে পরিপাক, তাই না? আচ্ছা বলো তো, আমরা যদি অনেকজন মানুষ থাকি আমরা কি বলি? মানুষজন বা মানুষগুলো। অনেকগুলা গরু থাকলে আমরা কি বলি? অনেকগুলো, মানে গরুগুলো। অনেকগুলা বেড়া থাকলে আমরা কি বলি? বেড়ার পাল, তাই না? অনেকগুলা এই ছাগল থাকলে আমরা কি বলি? ছাগলের পাল, বা অনেকগুলো ছাগল, মানে ছাগলগুলো, মানে গুলো শব্দ যুক্ত হবে না? তো বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু শব্দ যেগুলো আমরা তন্ত্র হিসেবে ব্যবহার করি, অন্ত্র হিসেবে ব্যবহার করি, গ্রন্থি হিসেবে ব্যবহার করি। যেমন আমরা বলি না যে পৌষ্টিক তন্ত্র, এই পরিপাক তন্ত্র, তারপর আমরা বলি না যে এই পৌষ্টিক নালী, বা আমি এক কথা বলতে চাচ্ছি অনেকগুলোরে বায়োলজি ভাষায় তন্ত্র হিসেবে প্রকাশ করা হয়, বা গ্রন্থি হিসেবে প্রকাশ করা হয়, ঠিক আছে? বা যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যেমন ষড়যন্ত্র, মানে আমি আরো যদি সহজ করে বলি, এই যে পরিপাক নাম, এটার সাথে আমরা লিখবো পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র মানে বুঝাচ্ছি অনেকগুলা পরিপাকের বিষয়কে একত্রে বলে পরিপাক তন্ত্র। এটা অপর নাম হচ্ছে, আরেকটা অপর নাম হচ্ছে পৌষ্টিক তন্ত্র। কি স্যার? পৌষ্টিক তন্ত্র। এই তন্ত্র মানে একটা বিশাল একটা সংখ্যাকে বোঝাচ্ছে, ঠিক আছে? বিশাল একটা সংখ্যাকে বোঝাচ্ছে। এই পৌষ্টিক তন্ত্র আবার দুইটা পার্ট। আমরা যে খাবার খাই এর মধ্যে দুইটা পার্ট। কি স্যার? একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কয়টা পার্ট? এটা হচ্ছে পৌষ্টিক নালী, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। স্যার বুঝি নাই। আমাদের মুখ থেকে পেট পর্যন্ত নালী আছে না? নালী মানে টিউবের মতো লম্বা আছে না? এগুলো হচ্ছে পৌষ্টিক নালী। আপনি চাইলে বলতে পারেন পরিপাক নালী, বাট যেহেতু তারা তাদের মতো সুন্দর করে দিলে, সেজন্য আমরাও বলবো যে পৌষ্টিক তন্ত্রের মধ্যে দুইটা পার্ট। পৌষ্টিক নালী হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। গ্রন্থি মানে এক কথা যদি বলি, গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস উৎপাদন হয়। কি বললাম? বিভিন্ন ধরনের রস উৎপাদন হয়। তাহলে আপনি মাথায় রাখবেন যে পৌষ্টিক তন্ত্রের দুইটা পার্ট। নালী যেটা আমাদের খাদ্য পরিবহন করে, নালীর মাধ্যমে কি হয়? খাদ্য পরিবহন করে। আর পৌষ্টিক গ্রন্থির মাধ্যমে, পৌষ্টিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়। আচ্ছা এবার আসো, আমরা যদি বলি পরিপাক, আমরা এই যে পরিপাক বললাম না স্যার, এই পরিপাকটা কয় প্রকার হতে পারে? পরিপাকটা কয় প্রকার? এই পরিপাকটা স্যার দুই প্রকার। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক। এবং মজার বিষয় হচ্ছে, ধরো আপনি পান সুপারি বা চকলেট মুখে দেওয়ার পর আপনি চিবাই চিবাই খাইলেন, তাই না? এই খাওয়াটাকে বলে যান্ত্রিক, মানে যেটাকে আপনি সুন্দর করে কুস্তাকুস্তি করে, এক কথায় যদি বলি যান্ত্রিক মানে কুস্তাকুস্তি করে যে জিনিসটা আপনি খান সেটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। আর মনে করেন আপনার মন চাইলে যে না, অনেকক্ষণ ধরে এই চকলেট চিবাইতেছি আর ভালো লাগছে না, একটু গিলে ফেলি। গিলে ফেলেন, গিলে ফেলার পর পেটের ভিতরে যাওয়ার পর যে কাজ করে এটা হচ্ছে রাসায়নিক। মানে এক কথা যদি বলি, যেটাকে আমরা কুস্তাকুস্তি করে খাই সেটা হচ্ছে যান্ত্রিক, আর যেটা ভিতরে অটোমেটিকলি চলে যায় মানে কুস্তাকুস্তি ছাড়া, সেটা হচ্ছে রাসায়নিক। আরো সহজ করে বললে যে হাতে না মেরে বাতে মারা। হাতে না মেরে বাতে মারা, যে আমি আর চিবাইলাম না, মানে কুস্তাকুস্তি করলাম না, পেটের ভিতরে দিলাম, পেট তার মতো করে সামলাই নিবে। তাহলে বোঝা গেল যান্ত্রিক মানে যেটা আমরা মুখের মাধ্যমে করি। এক কথা যদি বলি আমরা কুস্তাকুস্তি করি। কি স্যার? কুস্তাকুস্তি করে খাওয়া। রাসায়নিকটা হচ্ছে স্যার হাতে না মেরে, হাতে না মেরে বাতে মারা, বাতে মারা। বুঝে গেছেন? ওকে। আচ্ছা তাহলে বোঝা গেল আমরা এই পর্যন্ত কি কি বললাম স্যার? আমরা শুরুতেই বললাম যে পরিপাকের, পরিপাক করতে হলে আমাদের খাদ্য উপাদান জানতে হবে। খাদ্য উপাদান ছিল স্যার টোটাল ছয়টা। সেটা কি কি ছিল স্যার? আমাদের পাঁচটা ছিল শর্করা, আমিষ এবং চর্বি। এরপর আর তিনটা ছিল পানি, ভিটামিন এবং খনিজ লবণ, ঠিক না? আমরা বলছিলাম প্রথম যে শর্করা, আমিষ এবং চর্বি এই তিনটা হচ্ছে জটিল, সেগুলোকে আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জটিল থেকে সরল করবো, সেজন্য আমাদের পরিপাকের প্রয়োজন। আর আমরা বলছিলাম পানি, ভিটামিন এবং খনিজ লবণ, এই তিনটা ক্ষেত্রে বলছিলাম এই তিনটা হচ্ছে সরল, সেজন্য আমাদের দেহে সরাসরি গৃহীত হয়, আমাদের জন্য পরিপাকের প্রয়োজন হয় না। তারপর আমরা বললাম এই যে পরিপাক, পরিপাকের সংজ্ঞা বললাম যে পরিপাক কি? যে পরিপাকটা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহযোগিতায় ভেঙে দ্রবণীয়, সরল এবং তরল এবং দেহকোষের গ্রহণীয় অণুতে পরিণত, তাকে আমরা পরিপাক বললাম। এবং আমরা বললাম এই পরিপাকটাকে টোটাল এটা অনেকগুলা জিনিস, সেজন্য আমরা বলি পরিপাক তন্ত্র। আচ্ছা জাস্ট এ সেকেন্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কতটুকু ছিলাম যে এই পরিপাক তন্ত্র, এটাকে অপর নাম বলা হয় পৌষ্টিক তন্ত্র। এটার মধ্যে দুইটা পার্ট, একটা ছিল পৌষ্টিক নালী যেটা আমাদের আমাদের খাদ্য পরিবহন হয়, পৌষ্টিক গ্রন্থি যেটা থেকে আমাদের বিভিন্ন ধরনের রস পাই। কি কি রস পাই আমরা একটু পর করবো। আচ্ছা আরেকটা জিনিস বলবো, এই পৌষ্টিক গ্রন্থিটা হচ্ছে পাঁচটা। পৌষ্টিক গ্রন্থি করা স্যার
পাস্ট একটু মনে রাখো, আমরা পরে ডিটেলস পড়বো। আর অবস্থার পরিপাকটা বিভিন্ন হতে পারে, যান্ত্রিক পরিপাক, এটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আমরা এক করতে পারছি কুস্তামুক্তি করা, আর রাসায়নিক পরিপাক হচ্ছে হাত নামে বাতনা। ওকে, বুঝে গেছে? আচ্ছা আচ্ছা শোনো, এখন একটা জিনিস আমরা লিখবো, আমরা একটা চিত্র আঁকবো, ঠিক আছে? চিত্রটা ভালো করে মনোযোগ দিয়ে ট্রাই করবো, শিখলাম পরীক্ষাটা আসে। আমরা এখন মেইনলি করবো পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র, ঠিক আছে? পরিপাক তন্ত্র করা ছিল স্যার দুইটা, কি কি ছিল স্যার মনে আছে? আমরা একটু লিখি তো, এই পাশে লিখি একটা, আর এই পাশে লিখি একটা। একটা ছিল স্যার আমাদের পৌষ্টিক পরিপাক নালী, মানে পৌষ্টিক নালী না, ছিল পৌষ্টিক, পৌষ্টিক নালী, আর এটা ছিল পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি কয়টা করছিলাম স্যার? পাঁচটা। পৌষ্টিক গ্রন্থি বলছিলাম আমরা পাঁচটা, তাই না? কারণ আমি একটা চিত্র আঁকবো, চিত্র খুব ভালো করে দেখবা এবং এটা আঁকার ট্রাই করবা, 4-5 বার আঁকবা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আঁকবো আমরা কি জানেন, আমাদের মুখ থেকে পেট পর্যন্ত খাবারটা কিভাবে আমরা ভিতরে ডাইলা দেয় এটা দেখবো। ওকে, আচ্ছা, যদিও চিত্রটা তেমন সুন্দর হবে না, আমি একটু দেখে দেখে আঁকানোর ট্রাই করি। সুন্দর করে আঁকার ট্রাই করো। লেখা কি দেখেছে এটি?
আচ্ছা, চিত্র মনে শেষ পার্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা, শেষ পার্টটা আমি ওই পাশে আঁকা দিব, দাঁড়াও। আচ্ছা, এতটুকু তো দেখো। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা এতটুকুতেই থাকি। আচ্ছা, এতটুকুতেই থাকি। ক্লিয়ার দেখা যায় কিনা দাও। হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার আসো আমরা কিছু এখানে লিখি। এই যে একটা ছিদ্র আছে না, আচ্ছা এটা ছিদ্র আছে। আর এই যেটা গহ্বর আছে না, এই গহ্বর আছে না, এটা গহ্বর আছে। আচ্ছা, এটা কি? এটা একটা জিহ্বা না, এটা একটা গহ্বর। তারা মানে ছিদ্র, ছিদ্র তারা এই যে ছিদ্র না, এটা হচ্ছে ছিদ্র কি স্যার? ছিদ্র কিসের ছিদ্র? মুখছিদ্র। এটা হচ্ছে মুখছিদ্র। আর এই যেটা হচ্ছে গর্ত। মুখ হা করলে ভিতর কি গর্ত পাওয়া যায় না? আমরা প্রমিত বাংলা ভাষায় এটাকে শুদ্ধ ভাষায় বলি গহ্বর। সেজন্য আমরা এই বলবোটা গহ্বর। গহ্বর এটা কিসের গহ্বর? মুখের গহ্বর। তাহলে আমরা বলবো মুখ গহ্বর। আর এটা জিহ্বা, সাপোজ ধরো জিহ্বা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এই যেটা সুন্দরটা নালী আছে না, এই যেটা নালী আছে না, নাকি স্যার নালী? এটা কিসের নালী? তার আগে আরেকটা জিনিস আমি দেখি, যেমন তালু বলি না, তালু, এই যেটা তালু না, এই যে তালু, এই তালু এটাকে বলে গলবিল কি স্যার? গলবিল। আর এই যে নালী আছে না, এটা হচ্ছে নালী। কি নালী? এটা হচ্ছে নালী। যে যেটার ভিতর দিয়ে কি যায় স্যার? খাদ্য যায়, সেজন্য আমরা এটাকে বলি খাদ্য নালী। অথবা আমরা বললাম যে পাঁচটা আমাদের কি কি মৌলিক চাহিদা কি ছিল? অন্ন, বস্ত্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কি কি ছিল না? এই যে অন্ন মানে কি? খাদ্য। অথবা আমরা বলতে পারি এটাকে অন্ন নালী কি স্যার? অন্ন নালী, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের পাকস্থলী কি স্যার? পাকস্থলী, বা যেটা আমরা ইংলিশে বলি স্টোমাক। স্টোমাক, ঠিক আছে, স্টোমাক। এটা কি? এটা হচ্ছে যকৃৎ, ঠিক স্যার। এটা হচ্ছে যকৃৎ, বা ইংলিশে আমরা যেটা বলি লিভার। এটা কি? এটা হচ্ছে পিত্তথলি। যকৃতের সাথে যে তলিটা থেকে, এটা কি বলে? পিত্তথলি। শুনে শুনেছি, বই পাওয়ার কিছু নাই। আমরা যে প্রত্যেকটা অর্গান নিয়ে আলাদা ক্লাস নিব, যে পাকস্থলী নিয়ে আলাদা ক্লাস হবে, যকৃৎ নিয়ে আলাদা ক্লাস হবে, এই অগ্নাশয় নিয়ে আলাদা ক্লাস হবে, তারপরে আন্তিক গ্রন্থি, ক্ষুদ্রান্ত, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে। বই পড়ার কিছু নাই। আজকে জাস্ট বেসিক কিছু আলোচনা, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। ওকে, যকৃৎ। তারপর এটা কি? এটা হচ্ছে অগ্নাশয়। এটা কি স্যার? এই যে এটা হচ্ছে অগ্নাশয় স্যার, অগ্নাশয়, ঠিক আছে। এটা কি বলছিলাম? হচ্ছে পিত্তথলি, পিত্তথলি। ওকে। আর এই যে এই পুরোটাকে বলে, এই যে এটা আছে না, মুড়ানো মুড়ানো মুড়ানো, এই টোটালটাকে বলে আন্তরিক গ্রন্থি কি স্যার? আন্তরিক গ্রন্থি। এই আন্তরিক গ্রন্থির মধ্যে দুইটা পার্ট। কয়টা পার্ট স্যার? দুইটা পার্ট। এই যে মোটা যেগুলো আছে না, এগুলো বড় না, এগুলো বড়। আর এই চিকন আছে না, চিকন, এগুলো ছোট না, ছোট। বড়গুলোকে বলে বৃহদান্ত্র, ঠিক আছে। এগুলো কি বলে? বৃহদান্ত্র, বৃহদান্ত্র, ঠিক আছে, বৃহদান্ত্র। আর ছোটগুলোকে বলে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। লেখা কি দেখা যায় রে? এই লেখা কি দেখা যায়? আচ্ছা আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখো, এই যে জিহ্বা, এটা মুখচ্ছিদ্র, এটা মুখচ্ছিদ্র, এটা হচ্ছে মুখ গহ্বর, এটা হচ্ছে গলবিল। এই গলবিলটা এবার আমাদেরকে একটু জিনিস মনে রাখতে হবে। আমাদের মুখ যে আছে না, এই মুখ যে গলবিলটা, মুখ যে পুরো শেপটা কতটুকু বড় হয়, ঠিক আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। যেমন ছোট বাচ্চাদের একরকম হয়, বড় মানুষের একরকম হয়। আমরা এভারেজ কিছু জানবো, ওগুলা লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ জানবো। যেমন হচ্ছে এই যে গলবিল, গলবিলটা হচ্ছে প্রায় 12.5 সেন্টিমিটার। গলবিলের লেন্থ, এর মানে লেন্থ মানে দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। অন্ননালী বা খাদ্যনালী, অন্ননালী বা খাদ্যনালী, এটা লেন্থ হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, তার মানে প্রায় 2.5 ফুটের মতো, সরি 2 ফুট থেকে একটু বেশি।
চিন্তা করছো কত লম্বা, মানে আমাদের কাছে মনে হয় খুব ছোট, তাই না? আচ্ছা 25 সেন্টিমিটার। তারপর হচ্ছে 1 ইঞ্চি 12 ফুট না, আচ্ছা 1 ইঞ্চি সমান সমান 12 ফুট, একটু কম, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর মধ্যে যে লম্বা আছে আর প্রস্থ আছে, সেজন্য ওটা কিন্তু মনে রাখবা। পাকস্থলীর লেন্থ, লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, 30.5 সেন্টিমিটার। আর প্রস্থ হচ্ছে 15.2 সেন্টিমিটার। লেখা কি দেখা যায়? লেখা কি ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। লেন্থ হচ্ছে 30.5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15.2 সেন্টিমিটার। আর যকৃতে এত কিছু লাগবে না, আমরা যকৃত যখন পর্বত ডিটেলস করবো। পিত্ততলীয় তো, ঠিক আছে, পিত্ততলী থেকে পিত্তরস স্ফুরিত হয়। আচ্ছা ডিটেলস আমরা বলবো। এই যে অগ্নাশয়, অগ্নাশয় হচ্ছে এটা, এটা যে অগ্নাশয়টা দেখতে হচ্ছে মরিচের মতো, কাঁচা মরিচ আছে না, কাঁচা মরিচের মতো, মানে মরিচের মতো একটা কি, মরিচের মতো দেখতে। কিসের মতো? মরিচের মতো দেখতে, ঠিক আছে। এই যে বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত, এই দুটো নিয়ে একটু আলোচনা আলাদা করে করতে হবে। যেমন যে বৃহদান্ত্র আছে না, এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র এই দুটোর মধ্যে আবার তিনটা পার্ট আছে। যেমন ক্ষুদ্রান্তের যদি কথা বলি, আচ্ছা জায়গা হবে। এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের মধ্যে আবার তিনটা পার্ট। কয়টা স্যার? তিনটা পার্ট। কি কি স্যার মনে রাখবা? ক্ষুদ্রান্তটা মনে রাখবা, ডি জে আই, দারুণ জীবন স্যার, তাই না? দারুণ জীবন স্যার। না, একটু কষ্ট করে মনে রাখবা, এই ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা অংশ, ডি জে আই। এইখানে এই ডি মানে যেখানে আছে না, এই তিনটার মানে হচ্ছে, ডি মানে হচ্ছে ডিওডেনাম। কি স্যার? ডিও ডে নাম। আর জে মানে হচ্ছে, জে মানে হচ্ছে জেজুনাম, জে জু নাম। আর আই মানে হচ্ছে, আই মানে হচ্ছে ইলিয়াম। এই আই মানে হচ্ছে ইলিয়াম। ওটা কি ক্লিয়ার বুঝা গেছে? আই মানে হচ্ছে ইলিয়াম। এই ডিওডেনামটার মধ্যে আবার কিছু চাই। এই যে ক্ষুদ্রান্ত, পুরো ক্ষুদ্রান্তর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা। 6 থেকে 7 মিটার লম্বা মানে বুঝতেছো, প্রায় 2 তলা, 2.5 তলার সমান। কত লম্বা পেঁচায় পেঁচায়, চিন্তা করছো? আর বৃহদান্তটা হচ্ছে প্রায় 1.5 মিটার। তাহলে বৃহদান্ত এবং ক্ষুদ্রান্ত দুটা মিলে প্রায় 8.5 মিটারের মতো। 8.5 মিটার মানে প্রায় 3 তলা বিল্ডিং এর সমান। এখন চিন্তা করো, আমাদের পেটের ভিতর প্রায় 3 তলা বিল্ডিং এর সমান একটা নালী আছে, একবার কি পেঁচ লাগে না? চিন্তা করে দেখছো? নাস্তিকরা কি এই জায়গাটাই দেখে কি একবার চিন্তা করে যে আসলেই তো আমাদের তো সৃষ্টিকর্তা একজন আছে, আর নয় এত সূক্ষ্মভাবে কিভাবে আছে। আর এই যে 8-9 মিটার লম্বা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত থাকার ফলে কিন্তু আমরা পেট ভরে ইচ্ছা মতো খেতে পারি। আমার এক বন্ধুর বিয়েতে অনেক বোনের বিয়েতে গেছিলাম, এক বন্ধুর বোনের বিয়েতে। তারপর আমরা যে টেবিলে বসছি, ভালো কথা বসছি, খাবার দাবার খাচ্ছি, আমাদের পাশে এক লোক একটু মোটামুটি স্বাস্থ্যবান বসছি, তো খাচ্ছে খাচ্ছে আমরা দেখলাম অনেক খাইতেছে, প্রায় 2-3 প্লেট খেয়ে ফেলছে আমাদের সামনে। তো পাশে একজন সম্ভবত মুরব্বী মানুষ, তো দেখে হাসা বলেছি যে ভাতিজা, মানে খাওয়া কি শেষ হইলো? তো ওই লোক, যে বেল্ট আছে না, প্যান্ট বেল্ট আমরা দেখতেছি, বেল্ট খুলছে, খুলে বলতেছে, আরে মিয়া খাবার তো শুরুই করলাম মাত্র, মানে খাবার শুরুই করে নাই সে, সে খাবার মতো শুরু করছে, অথচ আমরা দেখতেছি বেল্ট লুজ করতেছে, 3-4 প্লেট খেয়ে ফেলছে। বোঝা গেল এই জিনিসগুলো কই যায়, এইটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত যায়। ওকে, বোঝা গেল? ওই যে ক্ষুদ্রান্ত গেল এটা। এই বৃহদান্ত্রের মধ্যে আবার কিছু পার্ট আছে। বৃহদান্ত্রের মধ্যে এটা একটু লিখো, এই যে পাশে লিখে দিও। এই বৃহদান্ত্র, বৃহদান্ত্রের মধ্যে আমাদের 3টা পার্ট। কটা স্যার? 3টা পার্ট। এই 3টা পার্ট কি কি? সিকাম, কুলন এবং মলাশয়। এটা আপনি মনে রাখবেন, এই 3টা পার্ট মনে রাখবেন এরকম সিকম লিখে, সিকম, সিকম মানে মনে রাখবা। এই বৃহদান্ত্রের 3টা পার্ট, একটা হচ্ছে সি আছে না, সি দিয়ে মনে রাখবা সিকাম, সি দিয়ে কি মনে রাখবা? সিকাম। কো দিয়ে মনে রাখবা কুলন, কুলন। আর মধ্যে মনে রাখবা মলাশয়, মলাশয়। কি কি বললাম আবার দেখো, বৃহদান্ত্রের মধ্যে মেইনলি 3টা পার্ট। কি কি? সিকাম, কুলন, মলাশয়। আপনি কেমনে মনে রাখবেন? সিকুম দিয়ে, সি দিয়ে সিকাম, কু দিয়ে কুলন, মধ্যে মলাশয়। এই যে কুলন আছে না, এই কুলনের মধ্যে আরো 4টা পার্ট, কুলনের মধ্যে আরো 4টা পার্ট। আরে বলো তো, এই যে ছোট এগুলা কি? এই যে এটা কি? এটা হচ্ছে স্যার আমরা জানি ক্ষুদ্রান্ত, আর এই বড়গুলো হচ্ছে বৃহদান্ত। আচ্ছা দেখো তো, এই বৃহদান্ত, এই যে উপরে উঠতেছে না, তো এটা উপরে ওটাকে কি বলি আমরা?
ঊর্ধ্বগামী, শুদ্ধ প্রমিত বাংলা ভাষায় কি বলি? ঊর্ধ্বগামী। আর এই যে নিচে নামতেছে না, এটা কি? নিম্নগামী। আর এই যে প্রস্তাকারে যাচ্ছে, প্রস্তাকারে এরকম যাচ্ছে না, প্রস্তাকারে এরকম কি বলি? অনুপ্রস্থ, তারা। আচ্ছা, এই যে একটা শেড দেখো, এই যে এরকম বাঁকা হচ্ছে, তারা এই যে বাঁকা হচ্ছে, এরকম এরকম বাঁকা হচ্ছে, একটা শেড আছে, এটা কি বলবো না, এটাকে বলে সিগময়েড। আর একটু ধৈর্য ধরো। এই যে এইগুলা, এই কুলন যেগুলা, এই কুলনের মধ্যে আবার চারটা পার্ট। কি কি? নাম্বার ওয়ান, একটা হচ্ছে ঊর্ধ্বগামী। আচ্ছা, এই কুলনের মধ্যে কয়টা পার্ট পেলাম স্যার? এই কুলনের মধ্যে চারটা পার্ট। নাম্বার ওয়ান হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্বগামী কুলন, ঊর্ধ্বগামী কুলন। আর নাম্বার টু হচ্ছে এই যে ঊর্ধ্বগামী উপরে উঠছে অনুপ্রস্থ, সেজন্য এটা হচ্ছে অনুপ্রস্থগামী, অনুপ্রস্থগামী কুলন। আর তিন নাম্বার হচ্ছে যে নিচে নামতেছে নিম্নগামী, নিম্নগামী কুলন। আর সর্বশেষ এই যে এটা শেপ আছে না, এই যে এইটা শেপ, এই শেপটা একটু বাঁকা না, এটাকে বলে সিগময়েড শেপ, সেজন্য আমরা বলি সিগময়েড, সিগময়েড, সিগময়েড কুলন, সিগময়েড কুলন। ওকে। আর এই যে এই পাশে সুন্দর করে এরকম একটা বিচির মতো একটা অংশ থাকে, কাঁচামরিচের মতো, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। দেখা যায়, এই দেখা যায় রে, অ্যাপেন্ডিক্স। ওকে, মোটামুটি দেখা যাচ্ছে তাহলে না? অ্যাপেন্ডিক্স। মূল কথা আসি, যে ঊর্ধ্বগামী, আচ্ছা কি পাইলাম? ঊর্ধ্বগামী, অনুপ্রস্থগামী, নিম্নগামী সিগমেন্ট। ঠিক আছে। মজার বিষয় হচ্ছে এখানেই শেষ না। এবার আসেন আমরা এই যে এই পর্যন্ত আমরা যা লিখছি, এই সবগুলো হচ্ছে নালী। এগুলো কি দেখো তো? দেখবে যে সবগুলো কিন্তু নালীর সাথে যুক্ত, নালী নালী নালী, তাই না? নালী এখানে, এটার নাম কি স্যার? এটা তো আমরা বলছিলাম অগ্নাশয়। এটা কি বলছিলাম? অগ্নাশয়। এবার আসে পশ্চিম গ্রন্থি। স্যার আমাদের পুরো দেহের মধ্যে কোন ধরনের গ্রন্থি আছে কিনা আমরা তা দেখবো। যেমন শুরুতে আসি আমাদের যে মুখের মধ্যে বুঝছো গ্রন্থি পাওয়া যায়, যেটাকে বলি লালা গ্রন্থি। তাহলে এক নম্বর, মুখের মধ্যে আমরা একটা গ্রন্থি পাই, মুখের মধ্যে আমরা একটা গ্রন্থি পাই, যেটাকে আমরা বলি লালা গ্রন্থি। কি স্যার? লালা গ্রন্থি। দুই নম্বর, লালা গ্রন্থি থেকে নিচে আশা করি যে পাকস্থলী থেকে আমরা বলি না যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, গ্যাস্ট্রিক খুব করি, তাই না? এটাকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটাতে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম শুরু হয়। এটা হচ্ছে পাকস্থলিতে হয়, সেজন্য এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা শুনো বই পার না, আজকে জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এই যে লালা গ্রন্থি নিয়ে আমরা একটা ক্লাস দিব, গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে আরেকটা ক্লাস দিব। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা একটা ক্লাস দিব। আজকে ওভারঅল পুরো অধ্যায় সম্পর্কে বললাম, সেজন্য আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে। টেনশন করার কিছু নাই। জীবন স্যার আছে না, মামলা ডিসমিস, আসামে খালাস করে দেবে। ওকে। তারপর এই যে 3 নম্বরে, এবার আসুন এই যে যকৃৎ আছে না, এই যকৃৎ কিন্তু এক ধরনের গ্রন্থি, যেকে বলে যকৃৎ গ্রন্থি। কি বলে? যকৃৎ গ্রন্থি বা লিভার গ্রন্থি। ঠিক আছে। আর 4 নম্বরে আছে এই যে অগ্নাশয় আছে না, ওই অগ্নাশয় থেকে এক ধরনের রস করতে হয়, সেজন্য আমরা এটা বলি অগ্নাশয় গ্রন্থি। কি বলি? অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি। এবং ফাইনালি সবশেষে যে আন্তরিক আছে না, এই যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত দুটাকে এক হচ্ছে কি বলে? আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি মানে দুইটা অংশ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত। এই দুটাকে এক হচ্ছে বলে আন্তরিক গ্রন্থি। এখান থেকে আন্তরিক রস উৎপন্ন হয়, সেজন্য এটাকে বলি আমরা 5 নম্বরে আমরা কি বলছি? আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এখানে আপনাদেরকে মনে আছে আমি কি বলেছিলাম? যে পৌষ্টিক গ্রন্থি মানেই হচ্ছে যে কোন না কোনো রস উৎপন্ন করবে, দেখা যায়। হ্যাঁ দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে পৌষ্টিক গ্রন্থি মানে হচ্ছে কিছু না কিছু উৎপন্ন করবে, রস উৎপন্ন করবে। এই যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি টোটাল আমাদের মুখে আছে 3 জোড়া। কি জোড়া? কয় জোড়া স্যার? কয় জোড়া? 3 জোড়া, বা আমরা লিখতে পারি 6টি। এটা এমসিকিউতে আসে, সব সময় এমসিকিউতে আসে, পরীক্ষা আসে যে আমাদের মানব দেহে লালা গ্রন্থি কয়টি? টাস করে 3 জোড়াতে ঠিক ছিল, মানে 3 জোড়া কয়টি?
মানে 6টি। যদি বলতো কই জোড়া, তাহলে 3 জোড়া। বি কেয়ারফুল, ঠিক আছে? এটা আপনাদের টেস্ট পরীক্ষায় আসবে, পাক নির্বাচনীতে আসবে, এসএসসিতে আসবে, মেডিকেল, বুয়েট, এই যে মেডিকেল বলেন, বিভিন্ন ভার্সিটি বলেন, যত ধরনের পরীক্ষা আছে বায়োলজি রিলেটেড সব কটিতে আসে। লালাগ্রন্থি কয়টি? সবাই ডাক দিয়েছে তিন, 3 জোড়া। একটু ঘোড়া ডিম পায়, মনে রাখবা। লালাগ্রন্থি জোড়া বললে 3 জোড়া, আর কয়টি বললে 6টি। লালাগ্রন্থির কাজ কি? লালাগ্রন্থি থেকে আমাদের লালা কোষ, লালা নিশ্চিত হয়। লালাগ্রন্থি থেকে কি উৎপাদিত হয়? লালা নিশ্চিত হয়, লালা নিশ্চিত হয়। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের গ্যাস্ট্রিক রস উৎপন্ন হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি উৎপন্ন হয় স্যার? আমাদের গ্যাস্ট্রিক রস উৎপন্ন হয়। বুঝা গেছে? তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থিটা কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে। গ্যাস্ট্রিক থেকে কি পাওয়া যায়? আমরা গ্যাস্ট্রিক রস উৎপন্ন হয় বা গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়, ঠিক আছে? গ্যাস্ট্রিক, দেখা কি আদৌ দেখা যাচ্ছে কিনা, এটা কেমনে বুঝবো? গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়, ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়। এবার আসো যকৃৎ। যকৃৎ বা লিভার থেকে, আচ্ছা এই যে যকৃৎ বা লিভার সাথে কি আছে? পিত্তথলি। ওই পিত্তথলি থেকে পিত্ত রস উৎপন্ন হয়। কি মনে হয়? কি উৎপন্ন হয়? পিত্ত রস। পিত্ত, পিত্ত রস উৎপন্ন হয়। আরেকটা জিনিস মনে রাখবা, এই যকৃৎ বা লিভার আমাদের মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। কি স্যার? আমাদের মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? যকৃৎ হচ্ছে আমাদের মানব দেহের, মানব দেহের, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। অনেকগুলো গ্রন্থি আছে না, তার মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। ওকে। আর অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় হচ্ছে অগ্নাশয় রস উৎপন্ন হয়, ঠিক আছে? যেটাকে আমরা বলি, আচ্ছা এই অগ্নাশয় রসের মধ্যে 2টা পার্ট আছে, মনে রাখবা। অগ্নাশয় গ্রন্থি থেকে 2টা জিনিস উৎপন্ন হয় মেইনলি, হরমোন এবং এনজাইম। হরমোন এবং এনজাইম, তাহলে কয়টা হয়? একটা হচ্ছে এনজাইম, এনজাইম হচ্ছে হরমোন, হরমোন, ঠিক আছে? মনে রাখবা অগ্নাশয় থেকে যে দোষগুলো উৎপন্ন, এটার মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে হরমোন, একটা হচ্ছে এনজাইম। আর আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস। কি স্যার? আন্ত্রিক রস উৎপন্ন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যদি পুরোটা একবার সামারাইজ করি। আরেকটা বিষয়, এই যে স্যার আপনি বললেন স্যার এই যে মলাশয় কোটা কই যে, এই যে এটা এর আছে না, এটা শেষের দিকে এই যে এটা এরকম আছে না, এরকম 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 আছে না, এরকম আসার পর এটা সুন্দর করে এরকম হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মলাশয়, এটা হচ্ছে মলাশয়, আর হচ্ছে পায়ুযুদ্ধ, এটা হচ্ছে পাইপ, ওই যে ওইটার সাথে লাগানো, ঠিক আছে? এখানে আমার বোর্ডে দেখা যাচ্ছে না, এজন্য এভাবে দিলাম। এটার সাথে লাগানো হচ্ছে পায়ুযুদ্ধ, আর হচ্ছে মলাশয়, হচ্ছে মলাশয়। আচ্ছা, তাহলে আমরা একটু রিভাইজ করি, আরেকবার রিক্যাপ করি। শুরুতে বলি, এই যে পরিপাকটার মধ্যে আমরা বলছিলাম 2টা পার্ট, এটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আমরা বলছিলাম পৌষ্টিক গ্রন্থি 5টা, কি কি? লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এদিকে আমরা নালীর মধ্যে অনেকগুলো পাইছিলাম, যেমন আমরা পাইছি জিহ্বা, মুখছিদ্র, মুখগহ্বর, দলবিল, খাদ্যনালী বা অন্য নালী, পাকস্থলী বা স্টোমাক, যকৃৎ বা লিভার, তারপর পিত্তথলি বা গল ব্লাডার, অগ্নাশয়, মানে এই যে অগ্নাশয় মরিচের মতো দেখতে, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্তর। আমরা প্রত্যেকটা আলাদা বলছিলাম যে গলবিলের লেন্থ দিয়েছিলাম আমরা কতটুকু লম্বা হয়, খাদ্যনালী কতটুকু লম্বা হয়, 25 সেন্টিমিটার। এগুলো একটু মনে রাখবা, পাকস্থলীটা একটু বেশি বিশেষ করে মনে রাখবা, ঠিক আছে? ওকে। আমরা এবার বলছিলাম যে বৃহদান্ত্রের মধ্যে আবার, ক্ষুদ্রান্ত্রের মধ্যে আবার 3টা পার্ট। আমরা কি বলছিলাম? ডিজিআই, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই ডিওডেনাম, জেজুনাম, ইলিয়ামের মধ্যে আবার কিছু কোনটা কতটুকু লম্বা এটাও একটু জানা দরকার। যেমন ডিওডেনাম হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার, 25 থেকে, এই ডিওডেনামটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা, 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। জেজুনাম হচ্ছে 2.5 মিটার। আর ইলিয়ামটা খুবই ছোট, ঠিক আছে? কি বুঝলো আপনারা? যে ক্ষুদ্রান্তের মধ্যে 3টা অপশন এমসিকিউতে আসে, নিচের কোনটি সঠিক নয় বা নিচের কোনটি ক্ষুদ্রান্তের অন্তর্ভুক্ত নয়, তাহলে বলবে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম আর কুলন। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অন্তর্ভুক্ত নয়, মানে ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? এই 3টা দিয়ে আরেকটা দিয়ে দিবে, বুঝা গেছে? একটু মাইন্ডে রাখবা এই 3টা। এবং আমরা বলছি বৃহদান্ত্রের মধ্যে আবার 3টা পার্ট, কি স্যার? সিকাম, কুলন, মলাশয়। এই 3টাকে আমরা বলছিলাম কিভাবে মনে রাখবো?
সিকুম দিয়ে, সিতে সিকাম, পুতে কুলন, মতে মলাশন। এই কুলনের মধ্যে আবার 4টা পার্ট পড়ছিলাম, যেটা উপরে যায় ঊর্ধ্বগামী কুলন, যেটা এই পাশাপাশি যায় অনুপ্রস্থগামী যায়, সেটা হচ্ছে অনুপ্রস্থগামী, যেটা নিচে আসে সেটা নিম্নগামী। আর এটা হচ্ছে অন্যরকম একটা শেপ, সেটাকে আমরা বলছি সিগময়েড কুলন, ঠিক আছে। এছাড়া আমরা যে 5টা গ্রন্থি সম্পর্কে বলছিলাম, লালা গ্রন্থি আমাদের মুখে থাকে কতটা থাকে স্যার? 3 জোড়া বা 6টি। এবং আমরা বলছিলাম এই লালা গ্রন্থি থেকে লালা রস পরিত হয়। আর গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা পাকস্থলীর সাথে রিলেটেড, পাকস্থলীর ভিতরে যেটা পাওয়া যায় যেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয় বা গ্যাস্ট্রিক রস উৎপন্ন হয়। তারপর যকৃৎ, যকৃৎ বা লিভার, যেটা আমরা বললাম আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, যেটা থেকে আমরা বলছি পিত্ত রস উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি যকৃতের সাথে লাগানো যে পিত্ততলি, ওই পিত্ততলি থেকে পিত্ত রস উৎপন্ন হয়। আচ্ছা, পিত্ত রস কি তোমরা জানো? ওই যে মুরগ, দেখো না, মুরগ কাটার পর কালো একটা সবুজ যেটা পিত বাইর হয় না, যেটা এই পিত গুলা বের হয়ে গেলে কি হয়? সবগুলো তিতা হয়ে যায় না? তিতা হয়ে যায় না? ওই যে তিতা, ওইটা গুলো পিত্ত রস, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে অগ্নাশয় গ্রন্থি। আচ্ছা, এই যকৃৎ থেকে আমরা পিত্ত রস পাই। অগ্নাশয় গ্রন্থি থেকে 2টা জিনিস গঠিত, এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে হরমোন। আর সর্বশেষ আন্তিক গ্রন্থি থেকে আন্তিক রস উৎপন্ন হয়। আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি জানবো, ঠিক আছে। আমরা মুখ নিয়ে জানবো, দাঁত নিয়ে জানবো, পেট নিয়ে জানবো, আমরা এগুলা কিভাবে শোষণ হয়, খাবার কিভাবে খাওয়ার পর হজম হয়, প্রত্যেকটা ডিটেলস জানবো। আজকে মূলত এই পরিপাক অধ্যায়ের ওভারঅল সব মিলিয়ে আমি ছোট করে একটা আইডিয়া দিলাম যে এর মধ্যে আমরা কি কি পড়বো, ঠিক আছে। আজকের ক্লাসটা ততটা ইম্পর্টেন্ট না, আবার ততটা অবহেলা করা যাবে না, ঠিক আছে। এবারে আপনাকে এটা জানতে হবে, বুঝতে হবে এবং ভালো করে শিখে রাখতে হবে। আমরা এটা হচ্ছে আজকের এপিসোড, আমরা নেক্সট এপিসোডে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্নশীল হও, আর পড়াশোনাকে একটু মায়া করো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।